আম্মু আলহামদুলিল্লাহ আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার প্রতি, আরও একবার ফিরে আসলাম সুস্থভাবে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম সবাইকে, সেই সঙ্গে সবাইকে শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। যখন বাসায় ওই ভাত থাকে, দেখা যায় সবজি তরকারি কিছুই নেই, ঝটপট বাচ্চাকে কিভাবে টিফিন দিব, বা টিফিন তো দেই, খাইয়ে কি দিয়ে দিব, ভাত আছে কিছু নেই, তখনই এই 1 চামচ ঘি, একটা ডিম দিয়ে ভাত ভেজে ঝটপট বাচ্চাকে খাইয়ে দিই। তো ওই পাশে হাঁড়ি বসিয়ে দিয়েছি আবার চায়ের। ভাত থাকলে আমার টেনশন হয় না যে একটা না একটা কিছু দিয়ে বাচ্চাকে খাইয়ে দিব, আর ভাত না খেয়ে তো আমি ছাড়বই না। যে যেখান থেকেই দেখছেন আমার প্রিয় ভিউয়ার্সরা, আশা করি সবাই ভালো আছেন। দেশ দেশের বাইরে সকল আপু ভাইয়া, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, যারা নতুন এসেছেন বা যারা শুরু থেকে এ পর্যন্ত আছেন, ওয়েলকাম আমার কুকিং ব্লগে। বাচ্চা তো স্কুল ইউনিফর্ম পরে রেডি হয়ে আছে, আর বরকে চা নাস্তা দিব, এই ফাঁকেই বাচ্চাকে খাইয়ে দেব। আর টিফিন তো একটা একটা আইটেম করে বানাতে শুরু করেছি, যেহেতু একদম ফ্রিজ খালি, এই জন্য আর কি। তো বাচ্চার জন্য চিকেন নাগেটস আজকেই সবটা বানিয়েছি, অনেকগুলো। একটু শসা আর চিকেন নাগেটস টিফিনটা দিয়ে দিলাম। ওয়াটার ফলে পানি দিয়ে বাচ্চাকে বিদায় দিয়ে স্কুল এবং অফিস বিদায় দেওয়ার পরে আর এদিক ওদিক তাকানোর সময় নেই, কাজ আর কাজ। শুরু থেকে শেষ পর্যন্ত যারা এখনও আছেন, ভিডিওতে স্কিপ না করে দেখতে থাকবেন, আশা করি অনেক ভালো লাগবে। ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলেও দেখবেন। দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতে পারে আমার এই ছোট্ট পরিবারে। আর সেই ভালো লাগা থেকে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। অফ ক্যামেরা বিছানা এবং সোফা সেট সব কিছু ঝেড়ে মুছে টান টান করে দিয়েছি। আমার একজনের প্রতি এক বার্তা, ভাই বিদেশ থেকে আসলে বউ ভাত দিবে, মা ভাত দিবে, এটাই স্বাভাবিক। মা 3-4 বছর পর সন্তানকে দেখে, তারপরে মা বাড়ি থেকে কেন বের হবে? তখন তো মা ছেলের কাছেই থাকবে, কাছাকাছিই থাকবে। যখন ছেলে থাকে না তখন বাড়ি কেউ থাকে না। বউ 12 মাসে হিসাব করতে গেলে 12 মাসেই বাবার বাড়ি যাওয়া আসা, সেই বেচারি তো এদিক ওইদিক যাবে। এখন যখন ছেলে বাসায় আসছে, বাড়ি আসছে, এখন তো বাড়ি থাকবে। সেটা নিয়ে বউয়ের অভিযোগ আর কি, যে শাশুড়ি এখন আর যায় না, বাড়ি থেকে নামে না। আরও এক অভিযোগ যে মা কেন ভাত বেড়ে দেয়, মানে ছেলের মা ছেলেকে কেন ভাত বেড়ে দেয়। আমি বলি কি, তোমার ভাইও তো বিদেশ থেকে আসছে, তোমার মাকে বের করে দিতে বলো, তোমার ভাইকে বের করে দিয়ে যতদিন বিদেশ না যাচ্ছে ভাই, ততদিন বউ রান্না করবে, খাওয়াবে। মা খাওয়াবেও না, রান্নাও করবে না ছেলেকে। তোমার মার জন্য যদি তোমার ভাই এটা করতে পারে, তাহলে তোমার শাশুড়ির জন্য ছেলে এটা করতে পারবে। আর এইসব নাটক আগে দেখতাম বা টিভিতে, যে ছেলে দূর থেকে আসলে বউ হিংসা করে, মা ভাত বেড়ে দেয় কেন। আজ বাস্তবতা দেখা যাচ্ছে। আমি তো বাড়ি গেলে প্রতিটা উক্ত আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে ভাত দেয়, তাহলে আমি আরও বাঁচি একটু, যেহেতু একটু রেস্ট নিতে পারি শাশুড়ি একটু খেয়াল করলে, আমি এটা ভাবি। আরও একটা ব্যাপার হচ্ছে, হাজব্যান্ড যদি বিদেশ থাকে, তখন বউয়ের প্রতি একটা কোনো মিথ্যা কোনো রকমের একটা কথা ঘটালেও সেটা হয়তো বা সন্দেহজনক থাকতে পারে, কিন্তু হাজব্যান্ড যখন বউয়ের সঙ্গেই থাকে, আর হাজব্যান্ড যখন বিদেশ থেকে এসে টাকাটা সেই বউয়ের আলমারিতে রাখে, বউয়ের কাছেও চাবি থাকে, হাজব্যান্ডের কাছেও চাবি থাকে, এবং ওই রুমে আমি মনে করি সেই মুহূর্তে অন্য কেউ ঢোকার মতো সাহস থাকবে না, আলমারি তালা খুলতেও পারবে না। আর টাকা বান্ডিল থেকে এই বান্ডিল থেকে 6, ওই বান্ডিল থেকে 4, এভাবে ভাগ করে করে কেউ এই সময় পেয়ে নিবে না। বাইরের লোক নিলে সম্পূর্ণ টাকা 1-1.5 লাখ 2 লাখ সব নিয়ে যাবে। কিন্তু এটা যে ওয়াইফ করেছে, মানে
বউ করেছে এটা 100%। এখন কথায় আসি, স্বামীর টাকা বলেও নিতে পারে, ধরতে পারে, না বলেও ধরতে পারে। এখন স্বামী যদি টাকাটা গুনে হিসাবে মিলেই পায় না যে টাকাটা নিল এক বান্ডিল থেকে 6,000, এক বান্ডিল থেকে 4,000, তখন একজন শিক্ষিত এবং ভদ্র এবং মানসম্মানীওয়ালা বউ হলে যে এটা আসলে আমি, আমার আলমারি, আমার চাবি, আমার রুম, আমার হাজব্যান্ড আমার সঙ্গে এবং আমার ছাড়া এই নামটা আর কারো হবে না, যেহেতু আমি নিয়েছি, তাহলে আমি আমার হাজব্যান্ডকে বলি যে দেখো টাকাটা আমি নিছি, না বলেই নিছি, তুমি বাইরে কারো কাছে বলো না, এই কথাটা ছড়াইও না। আমি জানি সেই হাজব্যান্ড আর ছড়াবে না, যেহেতু ওয়াইফ স্বীকার গেছে, সেই ক্ষেত্রে আর ছড়ানোর প্রয়োজন নাই। এটাতেই সবচেয়ে বেশি বইয়ের ভালো হতো, মান সম্মানও থাকতো, মানুষও জানতো না। এটাই হচ্ছে বুদ্ধি শিক্ষার পরিচয়। এদিকে চলে আসলাম দুপুরের খাবারের যে আয়োজনের জন্য। এখানে এক এক করে কয়েক রকম ডাল নিয়ে নিব। এখানে আছে খেসারির ডাল, কোলের ডাল, মুগ ডাল, মুসুরির ডাল। তো সব থেকে একটু একটু করে নিব আর চাল দিয়ে ডালটা দিয়ে ধুয়ে রাখবো। আধা ঘন্টা ধুয়ে রাখলে বা 1 ঘন্টা ধুয়ে রাখলে সবটা মিলিয়ে ভালো হয় খিচুড়ির জন্য। ধুয়ে বসানোটা ঠিক না, সব কিছু শক্ত শক্ত একটাই। ধোয়ার পরে 1 ঘন্টা ভিজিয়ে রাখলে ফুলে নরম হয়, খিচুড়িও রান্না বেশ ভালো হয়। তো কিছুটা চাল দিয়ে এখন ভালো করে ধুয়ে অফ ক্যামেরায় একটু অপেক্ষা করেই 1 ঘন্টার পরে, 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরেই রান্নায় কিন্তু আসছে আর কি। হিসাব বুঝে কাজ, এভাবেই কাজগুলো করে থাকি, সংসারের কাজকর্ম। তো এইভাবে এটা তো করলাম। আর এদিকে অফ ক্যামেরায় ওই যে মুরগির মাংস অর্ধেকটা আলাদা ছিল, সেটা ধুয়ে কেটে মশলা দিয়ে তারপর কষিয়ে দিলাম। আর ওইদিকে খিচুড়ি। অন্যের হাজব্যান্ড কত কামায়, অন্যের হাজব্যান্ড কি করে, বা তার পোশাক আশাক, তার মালামাল, তার ঘরে সাজগোজ অনেক। এখন সেটা যদি আমি নিজে দেখি আর হাজব্যান্ডকে চাপ দেই, শারীরিক যন্ত্রণা দেই, চাপ দেই, তাহলে হাজব্যান্ড যেই সুখটুকু আমাকে দিয়েছে ওইটুকু আমি অর্জন করতে পারবো না। অন্যের সুখ দেখে, অন্যের জিনিসপত্র দেখেই আমি ফোফরাবো এবং হাজব্যান্ডের সাথে জ্বালা যন্ত্রণা করব, বেচারিকে জ্বালা দিব, এটা ঠিক না। তখন আপনি দেখবেন আপনার হাজব্যান্ড যতটুকু সুখ দিছে ওইটাও অর্জন করতে পারছেন না, অন্যের সুখ দেখেই আপনার ভিতরটা জ্বালায় পোড়ায় শেষ হয়ে যাচ্ছে, এটা ঠিক না। আমি মনে করি আমি যতটুকু সুখে আছি, আমার চেয়ে যতটা কষ্টে আছে আমি সেই দিক তাকাই, রাস্তাঘাটে আমি সেই দিক তাকাই, তাহলে আমার সুখটা আমি অর্জন করতে পারবো। আমার থেকে বেশি উপরে বেশি সুখে যে আছে সেই নজরে যদি তাকাই, তো আমার বর্তমান সুখটাও আমি অর্জন করতে পারবো না, তাই না? যাই হোক, আমি স্কুলে গেলাম রান্না শেষ করে, আর বাচ্চাকেই নিয়ে আসলাম। আমার এই কথাগুলো আসলেই গুরুত্বপূর্ণ, যার জন্য বলছি, আশা করি মন দিয়ে গুরুত্ব দিয়ে শুনবে, ভবিষ্যতে কাজে লাগবে। গোসল নামাজ, এরপরে খাবার। এখানে মুরগির মাংস নিলাম, শসা নিলাম, 1 চামচ ঘি, আর সেই আমের আচার। আলহামদুলিল্লাহ, কি বলবো, আপনারা এই ঘিটা একটু সাথে রাখবেনই। আর এত মজার হয়েছে, আল্লাহ তাআলার রহমত, মানে নেয়ামত, প্রত্যেকটা জিনিসই নেয়ামত। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আম্মু, হুম, জাল হয়েছে নি? জাল হয় নাই, ঠিক মতো হয়েছে? আচ্ছা, খাও। তো মেয়ে আবার ঝাল খেতে পারে না, ওই জন্যই জিজ্ঞাসা করলাম আর কি। ওই যে চিকেন নাগেটস, সন্ধ্যার পরে, এটা নর্মালি ছিল 2 দিন, তারপরে এখন বক্সে রেখে দিব। এরপরে আরও কিছু টিফিন আছে, সেটাই তৈরি করব। এই সকালবেলা শুধু মেয়েকে দেই তাই না, প্রতিদিন তো বিস্কুট দিয়ে চা প্রতিদিনই ভাল লাগে না এক খাবার, এই জন্যে আবার এই সবও বেজে বড়দেরকেও দেওয়া হয় আর কি। আমি যেই কথাগুলো বললাম আশা করি আপনার কাজে লাগবে ভবিষ্যতেও। এখানে বেজে যাবে, অনেক বড় আইলকিরিনকার হবে, সেই জন্য কথাগুলো বলা নয়, নেগেটিভ নয়, পজিটিভ নেওয়া উচিত। আপনার স্বামীর কি আছে, কতটুকু আছে, সেটা আলহামদুলিল্লাহ বলুন। আপনার থেকে কত কষ্টে আছে কে, সেই দিকে তাকান, কাজে লাগবে। আপনার থেকে কে ভালো আছে, কে ভালো ফিন্দে ভালো খায়, ওই দিকে তাকিয়ে আপনি নিজের বর্তমান সুখটুকু আপনি হারাবেন।
আর আপনি ভুল করে বুঝে না বুঝে জিজ্ঞেস করে না জিজ্ঞেস করে আপনার হাজব্যান্ডের একটা জিনিস ধরতে পারেন, ধরা খেলে সেটা শিকার যাওয়ার কোনো খারাপ কিছু নয়, বরং আরও হাজব্যান্ড আপনাকে বাঁচাবে। বরং যাই হোক, আমার স্ত্রী আমার কাছে শিকার গেছে, কিন্তু সেটা না করে চোরামার বড় গলা যেরকম হয়, এই মানুষ ডাকবো, এই করব সে করব, এইটা সেটা, এটা কিন্তু ঠিক নয়। সত্যটা কিন্তু কিভাবে প্রকাশ করা যায় সেটাও দুনিয়াতে সেই প্রসেসও আছে। যাই হোক, আমার বর ইচ্ছে সে আবার রাত্রে ভাত খায় না, একটু খিচুড়ি খায়, খেলো আবার এটা সেটা খায় হালকা পাতলা। তো বলতেছে কটা বাদাম ভেজে দাও, শরীরটা কষা, কটা গরম গরম বাদাম খাই। তো কটা বাদাম ভেজে দিয়ে রাতের কাজ, এই কিচেন থেকে সকালটা শুরু, শেষটা রাত থেকে এই কিচেন থেকেই, তাই না? একটু লবণ দিয়ে বাদামটা ভেজে দিচ্ছি। এই বাদামগুলো ওই ভাজবো ভাজবো করে আর ভাজাই হয় না, অনেকটা পাউডার করে রেখেছি, অনেক রান্নায় ব্যবহার করতে হয় সেজন্যে। কিছু কিছু আজব কথা শুনলে আজব হয়ে যায়। আমার শাশুড়ি বাসায় আসলো, মন কয় যে ছেলেকে ভাত বেড়ে দিবে। অনেক সময় ফোন দিলে আমি ফোনটা বলি যে মার সাথে কথা বলেন, শাশুড়িকে বলি মার সাথে কথা বলেন। এবার যে ঈদ গেছে, আল্লাহর কসম দিয়ে বলতে পারি এবার ঈদটা আমার কাছে একদম ভালো লাগেনি। কেননা বয়স্ক মানুষের মতো আমি রান্না বান্না করছি, একলা খাবার দাবার একদম মজা ছিল না। আল্লাহর কসম দিয়েই বলতে পারি, যতবার বরিশাল গেছি শ্বশুরবাড়ি, এক টেবিলে সবাই মিলে খেয়েছি, সবাই মিলে ঈদের মতো লাগছে। ও এখান দিয়া ওখান দিয়া নতুন পোশাক পরে বের হচ্ছে, একসাথে শ্বশুর রান্না করছে, একসাথে সবাই পোশাক পরে এক টেবিলে খাচ্ছি। আর আমার একা রান্না করতে হয়নি, বা আমার এই সাজগোজ বা আমার রেডি হওয়াটাও কিন্তু এবার আমার হয়নি। কেননা বাড়িতে শ্বশুর শাশুড়ি যা সবাই মিলে হাতে হাতে করি, আবার একসাথে রেডি হই, কী যে ভালো লাগছিল। আর এবার বাচ্চাদের খাবার দাবার সব রেডি করতে করতে আমার আর রেডি হওয়া হয়নি। তো এবারের মতো একদম ঈদের মতো লাগেনি, একেবারেই না। বাড়ি যাইনি, ওই নিজেকেও বাড়িতে একটা কাজে গেলাম, তো সব মিলিয়ে না, এই পর্দাটা অনেক আগে ধুয়ে রাখছি, এখন টানাচ্ছি। তো আল্লাহর কসম দিয়েই বলছি, সত্যি কথা শুধু আল্লাহর কসম দিয়েই হয়, অন্য কোনো কিছু কিরাতে নয়, হাদিসেই আছে। আমার ওই একাকিত্ব ভালো লাগে না। আমি তো একদম স্বপ্ন দেখছি যে বাড়ি যাব, ফ্ল্যাট করব, শাশুড়ি সবাইকে নিয়ে খাবো, ভিডিও শ্যুট করব, এই অনেক স্বপ্ন দেখছিলাম। পুষ্কনির পাড়ে একটা রান্নাঘর তৈরি করব। কিন্তু এগুলো অনেকে পছন্দ করেনি, অনেকে বাড়ি যাওয়াটাও পছন্দ করে নাই। সেজন্য এখন একাকিত্বভাবে এখানে আছি, নাহলে আমি মানুষ ছাড়া আমার ভালো লাগে না। এই জন্যই তো প্রতি বছর বছর দৌড়ে যাই গ্রামে। আর অনেকেই শ্বশুর শাশুড়ি কখন মরবে, কখন মরবে, কখন শেষ হয়ে যাবে সেই প্রার্থনাই করছে। একটা কথা মনে রাখতে হবে, নিজের জন্য অন্যের জন্য কুয়া কাটলে সেই কুয়া নিজের পড়তে হয়, এরকমটাও হয়। মৃত্যু কিন্তু আল্লাহ তাআলার হাতে, কখন কার মৃত্যু হবে কেউ জানে না। কেউ মৃত্যুর প্রার্থনা করা এটাও হাদিসে নেই। যাই হোক, পর্দা টানিয়ে দিলাম আমার ভিউয়ার্সরা যারা আছেন। আশা করি এই ব্যাপারে আপনাদের কাছে একটু শেয়ার করলাম আর কি। আছে সমাজে দুই একটা, যেটা কখনো সোজা হয় না। যত সম্মান দিবেন, আদর দিবেন, ভালোবাসা দিবেন, ওই আদর সম্মান ভালোবাসা শ্রদ্ধাবোধ এইটা জানে না, বোঝে না, সমাজে তাল মিলিয়ে চলতে জানে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।